হ্যালো ফ্রেন্ডস, আবার একটি নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি গল্পটি ভালো লাগবে এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজকের গল্পটি হলো লেবু। লেখনীতে অতন্দ্রিলা আইস। পর্ব 1। কোন সাহসে এমন খোলামেলা পোশাক পরে সবার সামনে এসেছো তুমি? লজ্জা নেই এক ফোঁটাও? দাঁতে দাঁত চেপে অগ্নিকণ্ঠে বলল শাফকাত। সতর্ক ভঙ্গিতে একবার নিচের উপর চোখ বুলিয়ে সাবা থতমত গলায় বলল, খোলামেলা পোশাক, এটার নাম শাড়ি। আর শাড়ি এভাবেই পরতে হয়। ভেতরে ভেতরে ফুটতে থাকা অগ্নিগিরির লাভা বহু কষ্টে নিয়ন্ত্রণ করে। শাফকাত বলল, কোনটা কিভাবে পড়তে হয় আমাকে শেখাতে যাবে না? এই মুহূর্তে পার্টি থেকে বেরিয়ে সোজা বাসায় যাবে তুমি। সাবা সোজার সাপটা জানিয়ে দিল, আপনার কথা মতো চলতে বাধ্য নই আমি। বাঁকা হাসি ফুটে উঠল শাফকাতের ঠোঁটে। হাসিটা রাগের, আক্ষেপের নাকি বিদ্রূপের ঠিক বোঝা গেল না। মেয়েটা বহুদিন ধরে জ্বালাচ্ছে তাকে, যদিও জ্বলতে সে বলেনি, তবুও নিজ দায়িত্বে প্রতিনিয়ত জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে শাফকাত। এই যেমন ঠিক এই মুহূর্তে ধবধবে সাদা জর্জেট শাড়িতে সাবা রীতিমতো আগুন ধরিয়ে দিচ্ছে তার সমস্ত শরীরে। কোমর সমান খোলা চুলগুলো যেন তাকেই ডাকছে। লাল লিপস্টিকে রাঙানো ঠোঁট একটু একটু করে দুর্বল করে দিচ্ছে তাকে। ঘর থেকে বেরিয়ে সংবিত ফিরে পেল শাফকাত। না, এই মেয়েকে আজ একটা শিক্ষা না দিলেই নয়। সাবার ডান হাতটা শক্ত করে চেপে ধরল শাফকাত। তার পুরুষালী শক্ত হাতের স্পর্শে ব্যথায় কোকিয়ে উঠল সাবা, তবুও প্রতিবাদ করল না। দাঁতে দাঁত চেপে সহ্য করে গেল। আশেপাশে হাজারো মানুষ, চাইলেই বোকামি করা যায় না এই মুহূর্তে। শাফকাত সবার একদম কাছাকাছি চলে এলো। চোখ দুটো বুজে মাথা নিচু করে রইল সাবা। কড়া পারফিউমের ঘ্রাণ ভেসে আসছে ছেলেটার শরীর থেকে, মাদকতায় ভাসিয়ে দেওয়ার মতো ঘ্রাণ। তবুও সহ্য হলো না সাবার। ইচ্ছে হচ্ছে যেন ছুটে পালিয়ে যায় ছেলেটার কাছ থেকে। শাফকাত তার কানের কাছে এসে ফিসফিস করে বলল, তাহলে চলো, আমার কথা মতো চললে আজ বাধ্য করি তোমাকে। সাবা আর কিছু বুঝে ওঠার আগেই শাফকাত তার হাত ধরে টেনে নিয়ে গেল পার্টি হলের বাইরে। শাফকাত নিজের আয়োজন করেছে এই পার্টির। দেশের অন্যতম সফল বিজনেসম্যান শাফকাত আলম প্রায়ই এমন পার্টির আয়োজন করে সে। সেখানে আগমনও ঘটে নামি দামি তারকা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বদের। এমন নামি দামি মানুষের চোখের সামনে দিয়ে নিজের পার্টি থেকে নিজেই গটগট করে হেঁটে বেরিয়ে গেল শাফকাত, তাও আবার সুন্দরী একটা মেয়ের হাত ধরে। তবুও কেউ কিছুই মনে করল না, কারণ সুন্দরী মেয়েটা তার বিয়ে করা বউ। 6 মাস আগে বিয়ে হয় তাদের। পারিবারিক চাপের মুখে বিয়েটা করতে বাধ্য হয় সাবা। বয়স তার সবে 24। দুনিয়াটা দেখা বাকি ছিল। ইচ্ছে ছিল নিজেই পছন্দ করবে নিজের জীবন সঙ্গীকে। কয়েক বছর চুটিয়ে প্রেম করে তবেই বিয়ে। সেই ইচ্ছায় নির্দ্বিধায় জল ঢেলে দিয়ে তার বাবা মা এক প্রকার তাড়াহুড়ো করেই বিয়েটা দিয়ে দেয়। তবে এই 6 মাসে ভুলেও শাফকাত নামের এই মানুষটাকে নিজের স্বামী ভাবেনি সে। কাছেও আসতে দেয়নি। বিয়ের দিনেই পরিষ্কার জানিয়ে দিয়েছে, আমি আপনার ঘরে থাকবো না, আমাকে আলাদা একটা ঘর দিতে হবে, না হলে এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাব। শাফকাত জোর খাটিয়ে এই মেয়েটাকে তার কথা শুনতে বাধ্য করলেও তার সঙ্গে এক ঘরে থাকতে বাধ্য করতে পারেনি, কিংবা হয়তো চায়নি।
মেয়েটার প্রতি নিজের অনুভূতিগুলো নিজেই বুঝে উঠতে পারে না সে। মাঝে মাঝে সহ্য হয় না তাকে, সবার দিকে চোখ তুলে তাকালেও যেন ঘৃণা ধরে যায়। আবার ঠিক পর মুহূর্তেই মনে হয় এই মেয়েটার জন্য নির্দ্বিধায় জীবন দিয়ে দেওয়া যায়। সবার প্রতি নিজের অনুভূতি সম্পর্কে সাবকাত নিশ্চিত না হলেও এতটুকু নিশ্চিত যে এই মেয়েটা তার, একান্তই তার। বিয়ে শব্দটার শক্তি অনেক। এই শব্দটাই তার জীবনের সঙ্গে জুড়ে দিয়েছে সবার জীবনটা। আর যা নিজের, তাকে আগলে রাখতে ভালোই জানে সাবকাত আলম। পার্টিতে হাঁটতে হাঁটতে বারবার পেটের কাছ থেকে আঁচলটা সরে যাচ্ছিল সবার। যদিও তৎক্ষণাৎ আঁচল সামনে নিচ্ছিল সে, তবুও আঁচল সরে যাওয়া আর তার ঠিক করে নেওয়ার মাঝেও যে 1 সেকেন্ডের ব্যবধান, সেটাই যথেষ্ট তার ফর্সা মিশ্রণ কোমর মানুষের সামনে উন্মুক্ত করে তোলার জন্য। যা দেখার অধিকার শুধুমাত্র সাবকাতের, তা অন্য কেউ দেখতে যাবে কেন? তাই তো টেনে হিঁচড়ে সাবাকে নিয়ে এলো গ্যারেজে। সাবকাতের BMW এর কাছে আসতেই সাবা ঝড়ের গতিতে হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, ছাড়ুন, কোন অধিকারে আমাকে কন্ট্রোল করেন আপনি? সাবকাত তার ধূসর রঙের স্যুটটা ঠিক করতে করতে বলল, আইনত যে অধিকার পেয়েছি। চুপ করে দাঁড়িয়ে রইল সাবা। খেয়াল করে দেখল তার হাতে আঙ্গুলের দাগ বসে গেছে সাবকাতের। রাগে রীতিমতো গা জ্বলে উঠল তার। সাবকাত রীতিমতো আদেশের সুরে বলল, গাড়িতে ওঠো। জেদ ধরে দাঁড়িয়ে রইল সাবা। এই লোকের যে জিনিসটা তার সব থেকে অসহ্য লাগে, সেটা হলো তার কথা বলার ধরন। এমনভাবে সাবার সঙ্গে কথা বলে যেন তার কিনে নেওয়া গোলাম সে। পরিবারের আদরের ছোট মেয়ে সাবা, আদরে আদরেই বড় হয়েছে। এমন দুর্ব্যবহার তাই সহসা সহ্য হয় না। সাবকাত হুমকির সুরে বলল, এক কথা কিন্তু 2 বার বলতে পছন্দ করি না আমি। সাবা লম্বা লম্বা পা ফেলে গাড়ির ভেতরে গিয়ে বসল, ভয় পেয়ে পেয়ে নয়, রাগে বিরক্ত হয়ে। সাবকাত সাবার থেকে 9 বছরের বড়। বয়সের এই পার্থক্যটা কি খুব বেশি? সাবার কাছে অবশ্য মনে হয় না। তার বাবা মায়ের থেকে 12 বছরের বড়, দাদা দাদির থেকে 15 বছরের বড়। বয়সের পার্থক্যই স্বাভাবিক তার কাছে। জীবনসঙ্গী হিসেবে নিজের থেকে বয়সে বড় কাউকেই চেয়েছিল। তবে যদি সে জানতো বয়সে বড় এই ছেলেটা এমন তীব্র শাসনের মাঝে রাখবে তাকে, ভুলেও সেই আশা করত না। মাঝে মাঝে বড্ড অসহায় লাগে সাবার। ভবিষ্যতের চিন্তায় অস্থির হয়ে ওঠে সে। পরিবারের মন রাখতে বিয়েতে রাজি হয়েছে সে, তবে এই ছেলের সঙ্গে আজীবন কাটানোর প্রশ্নই ওঠে না। কি করে মুক্তি পাবে এই গোলক ধাঁধা থেকে সে? সাবকাত ড্রাইভ করছে। পার্টি হল থেকে বাড়ির দূরত্ব 15 মিনিটের। রাত 11টা বাজছে বলে রাস্তা আপাত দৃষ্টিতে ফাঁকাই পেল। ড্রাইভ করতে করতে সাবকাত ধমকের সুরে বলল, কোনো কমন সেন্স নেই তোমার? কিসের সাংবাদিকতা করো? জানো না এসব পার্টিতে কেমন মানুষ আসে? তাও এমন সাজ দিয়ে কেন গিয়েছিলে? জানো কতগুলো বেটা লোভী নজর দিচ্ছিল তোমার দিকে? সাবা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আপনাদের পুরুষদের কাজই তো মেয়েদের দিকে লোভী নজর দেওয়া। আমি সেজে গিয়েছি, যে মেয়ে না সেজে গিয়েছে তার দিকেও লোভী নজর দিয়েছিল তারা। পুরুষের লোভী নজরে আমরা অভ্যস্ত। সাবকাত ভ্রু কুঁচকে বলল, নীতিবাক্য শেখাতে যাবে না আমাকে। বিবাহিত জীবনের যে কোনো সমস্যার সমাধান খুব সহজেই হতে পারে যদি দুটো মানুষ একে অপরের সঙ্গে কথা বলে।
একে অপরের কথা শোনে, একে অপরকে বুঝতে চেষ্টা করে। যদিও সাবকাতের কে সাবা স্বামী হিসেবে স্বীকার করে না, তবুও এই সত্যি অস্বীকার করার কোনো উপায় নেই যে আইনত তারা বিবাহিত। সাবা তাই সমস্যার কথাটা খুলে বলার চেষ্টা করলো সাবকাতকে। আপনাকে হাজারবার বলেছি, এই বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। বিয়ের আগে আমার মত পর্যন্ত নেয়নি আমার বাবা মা। সাবকাত গম্ভীর গলায় বলল, সেটা তাদের ব্যর্থতা, কিন্তু বিয়ে যখন করেই ফেলেছ তখন আমার কথা মতোই চলতে হবে তোমাকে। তার কণ্ঠে এই গাম্ভীর্য আরেক দফা রাগে ডুবিয়ে দিল সাবাকে। এই ছেলেটা মন দিয়ে তার কথা শুনবে ভাবাটাই ছিল তার সব থেকে বড় বোকামি। রেগে গিয়ে সাবা অতিষ্ঠ গলায় বলল, আপনি কি বোঝেন না? আমার আপনাকে সহ্য হয় না, গা ঘিন ঘিন করে, আপনি আশেপাশে থাকলে দম বন্ধ লাগে। সাবকাত শুষ্ক হাসি হেসে বলল, গা ঘিন ঘিন করলেও সহ্য করতে হবে, দম বন্ধ লাগলেও সহ্য করতে হবে। ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করল সাবা। এমন কেন এই ছেলেটা? তাকে কি ভালোবাসে নাকি? নিজের ভাবনায় নিজেরই হাসি পেয়ে গেল সাবার। তাকে ভালোবাসতে যাবে কেন? মানুষ যাকে ভালোবাসে তার সঙ্গে এমন আচরণ করতে পারে না। এই ছেলেটা নির্ঘাত কন্ট্রোল ফ্রিক। নিজের মতো সাবাকে নিয়ন্ত্রণ করে বিচিত্র আনন্দ পায় সে। সাবা বাংলার বাতাস চ্যানেলের অপরাধ বিভাগের সাংবাদিক। খুব কম বয়সেই পৌঁছে গেছে সাফল্যের চূড়ায়। এমনি সফলতা আসেনি, তার পেছনে রয়েছে তার অক্লান্ত পরিশ্রম। গত বছরই বাংলার বাতাসে তার অপরাধ অনুসন্ধানমূলক অনুষ্ঠান বাতাসে কিসের গন্ধ ব্যাপক সাড়া ফেলেছে চারিদিকে। সাম্প্রতিক সময়ে আলোড়ন ফেলে দেওয়া কেসগুলো নিয়ে গভীর তদন্ত করেছে সে। রিপোর্ট করার জন্যে দিনে রাতে যখন তখন ছুটে যেতে হতে পারে সাবাকে। তার বাবা মায়ের এ নিয়ে কোনো প্রকার আপত্তি ছিল না। আপত্তি আছে এই লোকের। রাতে ঘর থেকে একা বের হওয়া যাবে না, বের হতে হবে বডিগার্ড নিয়ে। বের হলেও মিনিটে মিনিটে তার ফোন রিসিভ করতে হবে। ফোন রিসিভ না করলে বাড়ি ফিরলেই মুখোমুখি হতে হবে তীব্র ধমকের। সাবকাত রাত বেড়ে পর্যন্ত কাজে ব্যস্ত থাকে, কখনো কখনো তো ফেরেই না। এসব নিয়ে কি কখনো আপত্তি করেছে সাবা? মোটেও না, কারণ সে যথেষ্ট বুঝদার একটি মেয়ে। একটা মানুষ কাজের জন্য ব্যস্ত থাকতেই পারে, তার কাজে ব্যাঘাত ঘটানোর অর্থ তার ব্যক্তিসত্তার ব্যাঘাত হানা। সাবকাত হঠাৎ ঝাঁঝালো কণ্ঠে বলল, তুমি যে অনবরত কথা বলে যাচ্ছ, আমারও তো মাথা ধরে যাচ্ছে, সহ্য করছি না তোমাকে। সাবকাতের এই কথা থেকে যেন আশার আলো খুঁজে সাবা উজ্জ্বল কণ্ঠে বলল, তার মানে আপনারও আমাকে অসহ্য লাগে? সাবা খেয়ালই করেনি এতক্ষণে বাড়ি পৌঁছে গেছে তারা। সাবকাতের বিশাল দোতলা বাড়ি, চাকচিক্য পরিপূর্ণ। বিশাল একটা বাগান পার করে প্রবেশ করতে হয় বাড়িতে। বাড়ির দরজা বরাবর লম্বা রাস্তা, রাস্তার দুপাশে বাগান। বাগানে নেই এমন কোনো গাছ বোধ হয় নেই। কৃষ্ণচূড়া, রাধাচূড়া, শিউলি, পলাশ, আম, কাঁঠাল, আরও নাম না জানা কত গাছ যে আছে। বসন্তকালে ফুলে ফুলে যখন গাছগুলো ভরে ওঠে, চমৎকার লাগে দেখতে। বসন্তই বিয়ে করে এ বাড়িতে এসেছিল সাবা। বাগানের সঙ্গে তার প্রথম সাক্ষাতের দৃশ্যটা যেন এখনো চোখে ভাসে। সাবকাত গাড়ি থেকে নেমে দীপ্ত হাতে হাঁটা শুরু করলো বাগানের রাস্তার মাঝের রাস্তাটা দিয়ে। সাবা তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে তার পিছু নিল। ছুটতে ছুটতে সাবকাতের সঙ্গে নিজের পদক্ষেপ মিলিয়ে সাবা শান্ত ভঙ্গিতে বলল, দেখুন,
আপনার আমাকে সহ্য হয় না, আমারও আপনাকে সহ্য হয় না। এভাবে একসাথে থাকার দরকারটাই বা কি? আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিন, এতে আমরা দুজনেই। সাবকাতের গা বেয়ে রাগের ভল হওয়া বয়ে গেল। নিজের মধ্যে রইল না সে আর। শক্ত করে চেপে ধরল সাবার গাল, এতটাই শক্ত করে চেপে ধরেছে যে ব্যথা সহ্য করে মুশকিল হয়ে উঠছে সাবার পক্ষে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, যদিও খুব ভালো করেই সে জানে এই শক্ত পুরুষালী স্পর্শ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়া সম্ভব নয় তার পক্ষে। সাবকাত অগ্নিদৃষ্টিতে তার চোখ দুটোর দিকে তাকিয়ে বলল, আজ না বুঝে বলে ফেলেছ, দেখে কিছু বললাম না। এরপর ডিভোর্সের কথা মুখে আনলেও জানে মেরে ফেলবো। তৎক্ষণাৎ সাবাকে ছেড়ে দীপ্ত পায়ে হেঁটে বাড়ির ভেতরে প্রবেশ করলো সাবকাত। মাথায় হাত মাটিতেই বসে পড়ল সাবা। তার মাঝে কষ্টের থেকেও এই মুহূর্তে সে জিনিসটা সব থেকে বেশি কাজ করছে, সেটা হচ্ছে অসহায়ত্ব। কি করলে মুক্তি মিলবে এই অসহায়ত্ব থেকে? কতটা সময় এভাবে বসে রইল সাবা নিজেও জানে না। এই বাড়ি জুড়ে হাজারো স্টাফ ঘোরাফেরা করে। মূল দরজার সামনে কয়েকজন সিকিউরিটি গার্ড, তারা আগ্রহ নিয়ে দেখছে সাবাকে। এমনিতে মিষ্টি একটা মেয়ে সাবা, সকলের সঙ্গে হাসি মুখে কথা বলে, স্টাফদের কাউকেই ছোট মনে করে না। তবে মাঝে মধ্যে অস্বাভাবিকতা ভার করে তার মধ্যে, এই যেমন এখন করছে। অনেকটা সময় পর উঠে দাঁড়িয়ে ছোট ছোট পা ফেলে বাড়ির ভেতরে প্রবেশ করলো সাবা। তার পদক্ষেপগুলো বড্ড এলোমেলো, এই বুঝি লুটিয়ে পড়বে মেঝেতে। এলোমেলো পায়ে দোতলায় উঠে গেল সাবা। এই বাড়ির শোবার ঘরগুলো সব দোতলাতেই। নিচতলায় সাবকাতের স্টাডি রুম, কনফারেন্স রুম আর লাইব্রেরি। নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে সাজসজ্জা নিয়ে বিছানায় গা এলিয়ে দিল সাবা। জীবনটা তো এমন ছিল না তার। আজ থেকে মাত্র একটা বছর আগে কি সুখেই না ছিল সে পরিবারের মানুষগুলোকে নিয়ে। আর আজ এই সুখ শব্দটাকেও মনে হয় দুষ্প্রাপ্য কোনো বস্তু। চোখ দুটো বন্ধ করে দুহাতে মাথার দুপাশে চেপে ধরল সাবা। না, সে মনে করতে চায় না ওই স্মৃতি, তবুও যেন ওই দৃশ্যটা জীবন্ত হয়ে ফুটে উঠেছে তার চোখের সামনে। থরথর করে কাঁপছে সাবা, হাত পা শক্ত করে হয়ে উঠছে তার। এই মুহূর্তে কেউ যদি পরম মমতায় বুকে আগলে ধরে রাখতো তাকে। এক বছর আগেও সাবার কাছের মানুষগুলো তার কাছেই ছিল। কষ্টে যারা এগিয়ে আসবে, আগলে রাখবে। আজ এই কাছের মানুষগুলোই হয় দূরে ঠেলে দিয়েছে তাকে। নিজের অজান্তেই সাবা তলিয়ে গেল ঘুমের রাজ্যে। ঘুম তার ভাঙল সকাল 7:30 নাগাদ। সকাল সকাল ওঠার অভ্যাস তার বহুদিনের। রাত করে ঘুমালেও প্রকৃতি নিজ নিয়মে এই সকালেই জাগিয়ে তোলে তাকে। ধীরে সুস্থে উঠে বসে আশপাশটায় চোখ বুলিয়ে নিল সাবা। শরীরটা বেশ হালকা লাগছে, মনটাও তাই। আচমকা কাল রাতে যে তীব্র শীতল অনুভূতি তাকে অষ্টপৃষ্ঠে ধরল, তা আর নেই এখন। তবে মনের কোনো এক অদৃশ্য স্তর লুকিয়ে আছে, স্যাঁতস্যাঁতে নাম না জানা এক অনুভূতি। এই অনুভূতি যদিও চিরস্থায়ী। লম্বা শাওয়ার নিয়ে বেরিয়ে এলো সাবা। আবারও স্বাভাবিক লাগছে নিজেকে। কে বলবে এই মেয়েটাই কাল রাতে রেগে মেগে একাকার কাণ্ড বাঁধিয়েছিল। হালকা মেরুন রঙের একটা ছোট আর একই রঙের প্যান্ট বের করে আনলো সাবা ক্লজেট থেকে। সঙ্গে সাদা শার্ট। শাড়িতে তাকে দুর্দান্ত লাগলেও শাড়ি খুব একটা পরে না সে। তাছাড়া তার পোশাক সঙ্গে শাড়ি খুব একটা মানায়ও না। চুলগুলো পরিপাটি করে বেঁধে বেরিয়ে এলো সাবা। এই তার প্রতিদিনকার অভ্যাস। ঘুম থেকে উঠে গোসল করে তৈরি হয়ে তবেই বেঘরে ঘর থেকে, নিজের ঘর থেকে
সিঁড়ির দিকে হেঁটে যাওয়ার সময় আর চোখে একবার তাকালো সাবা পাশের ঘরের বন্ধ দরজার দিকে। মনে মনে প্রার্থনা করলো যেন সকাল সকাল ওই ছেলেটার মুখোমুখি না হতে হয় তাকে। সাবা নিচতলায় নেমে আসতেই তার দিকে হাসি হাসি মুখে এগিয়ে এলেন আতিয়া আলম। এই মায়ের সন্তান কি করে সাবকাতের মতো বদরাগী, বদমেজাজি, জেদি ও অবুঝ একটা ছেলে হয় সাবা বুঝে উঠতে পারে না। কে জানে, হয়তো বাবার মতো হয়েছে। বিয়েটা যখন হয় সাবকাতের বাবা শাহজাহান সাহেব তখন মৃত্যুর দিন গুনছেন। তাকে সেভাবে দেখার বা জানার সুযোগও তাই হয়ে ওঠেনি। আতিয়া আলমকে দেখেছে যথেষ্ট। পৃথিবীর সরলতম নারী তিনি। তার প্রত্যেকটা কথার সঙ্গে হাসি ঝরে পড়ে। সাবাকে নিজের মেয়ের মতোই আগলে রাখেন তিনি। সাবা মিষ্টি গলায় বলল, গুড মর্নিং মা। আতিয়া আলম হাসি মুখে বলল, গুড মর্নিং সাবা, আজ তো তোমায় খুব সুন্দর লাগছে। সাবা হেসে বলল, থ্যাংক ইউ। আতিয়া আলম কৌতূহলী গলায় বললেন, কাল রাতে তোমরা দুটো অমন তাড়াহুড়ো করে বেরিয়ে এলে কেন পার্টি থেকে? আর তো ফিরেও এলে না। সাবা কি বলবে ভেবে পেল না। তার সঙ্গে সাবকাতের সম্পর্ক যে মোটেও স্বাভাবিক নয় জানতে বাকি নেই তার শাশুড়ি মায়ের। তবুও সত্যিটা জানিয়ে আতিয়া আলমের মন খারাপ করে দেওয়ার কোনো মানে হয় না। এমনিতেই তিনি বহুভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ছেলে এবং পুত্রবধূর সম্পর্ক স্বাভাবিক করার জন্য। সবাই ইতস্তত করে বলল, আসলে মা, আমার শরীর ভালো লাগছিল না, তাই সাবকাতকে বললাম বাসায় পৌঁছে দিতে। আতিয়া আলম তৃপ্তির হাসি হেসে বলল, ও আচ্ছা, এখন ভালো লাগছে তো? সাবা ঘাড় কাত করে জানালো, তার ভালো লাগছে। ভদ্রমহিলাকে মিথ্যা বলতে তার বড়ই খারাপ লাগে। মিথ্যা বলতে ইচ্ছে শুধুমাত্র তার গুণধর ছেলের টিপায়। সাবা কাল রাতের ওই পার্টিতে গিয়েছিল আতিয়া আলমের মন রাখতে। তিনি এত করে বলছিলেন, সাবা না করতে পারেনি। আতিয়া আলম বললেন, তুমি বসে পড়ো মা, আমি একটু পর খাবো। ডাইনিং হলে প্রবেশ করতেই সাবা দেখল শামা কর্নফ্লেক্স নিয়ে বসে আছে। এক হাতে চামচ দিয়ে বাটিতে নাড়াচাড়া করছে, আরেক হাতে ফোন ধরে রেখেছে। ইন্টারনেট জগতে মেয়েটার স্থায়ী বসবাস, মাঝে মধ্যে বাস্তবে জগতে আসে বেড়াতে। সাবকাতের এই ছোট বোনের সঙ্গেও কোনো মিল খুঁজে পাওয়া যাবে না তার। শামা প্রচণ্ড লক্ষ্মী একটা মেয়ে। এই বাড়িতে সাবার অন্যতম একজন বন্ধু। সাবকাতের সঙ্গে বিয়েটা সাবা এখনো মেনে নিতে না পারলেও আপন করে নিয়েছে তার পরিবারের মানুষগুলোকে। সাবা শামার বিপরীতে থাকা চেয়ারটাতে বসতে বসতে বলল, কি শামা, আজ থেকে নতুন সেমিস্টার শুরু হচ্ছে নাকি? শামা হাসি মুখে ফোনের দিকে তাকিয়েছিল। সাবার প্রশ্নটা তার কর্ণকুহরে পৌঁছতেই মুখটা গোমড়া করে বলল, আর বলো না ভাবি। সাবা হেসে ফেলে বলল, এনজয় করো শামা, একবার কাজে ঢুকে পড়লে এই পড়াশোনাটাকেই সব থেকে বেশি মিস করবে। এতগুলো বছর এনজয় না করে কাটিয়ে দিলাম, আর তো মাত্র দুটো সেমিস্টার। দুজনেই হেসে ফেলল একসঙ্গে। সাবা ব্রেডে মাখন মাখাচ্ছে নিজের জন্য। শামা ফোন রেখে এবার কনফ্লেক্সে মন দিল। শামা বলল, তুমি আমাকে ড্রপ করে অফিসে যাবে তো? অবশ্যই, আমি ব্রেকফাস্ট সেরে রেডি হতে যাচ্ছি ভাবি। তাড়াহুড়োর কিছু নেই, ধীরে সুস্থে খাও। কিছুক্ষণের মধ্যে ডাইনিংয়ে এলেন আতিয়া আলম, তার হাতে ধোয়া ওঠা কফির মগ। রোজ সকালে সাবা ঘর থেকে বেরিয়ে এলেই তিনি তার জন্য কফি বানাতে যাবেন। তার বৌমার আবার সকাল সকাল আগুন গরম কফি খাওয়ার অভ্যাস। সাবা স্নিগ্ধ হাসি হেসে বলল, মা, কফিটা তো আমিও বানাতে পারতাম।
আতিয়া আলম তার পাশে চেয়ারটায় বসতে বসতে বললেন, নিজের বাড়িতে থাকতে বানাতে না মা বানিয়ে দিত। আতিয়া আলম জোর গলায় বললেন, এটাও তো তোমার নিজেরই বাড়ি, এখানে কেন মা বানিয়ে দেবে না? সাবা চুপ করে রইল। এই মানুষটার স্নেহে আসলেই মনে হয় যেন নিজের বাড়িতে আছে সে। শেষের দিকটাই তো নিজেই বাড়িতেও এত স্নেহ পায়নি সাবা। লম্বা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো সাবা। না, ওই চিন্তাগুলোতে ফিরে যাওয়া যাবে না। ডাইনিং হলের দক্ষিণ দেয়ালে ঝুলন্ত 50 ইঞ্চির প্রকাণ্ড এক টিভি। টিভিতে এতক্ষণ নিউজ চলছিল, তবে মিউট করে রাখা ছিল। শ্যামা হঠাৎ উচ্ছ্বাসিত গলায় বলল, ভাবি দেখো দেখো, তোমাকে দেখাচ্ছে। সাবার চোখ পড়ল টিভির দিকে। গতকালের রিপিট টেলিকাস্ট করা হচ্ছে। কালো শার্ট পরিহিত সাবা মাইক হাতে নিয়ে সাবলীল ভঙ্গিতে কথা বলে যাচ্ছে। শ্যামা এবং আতিয়া আলম দুজনেই মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন সেদিকে। রিপোর্ট শেষ হতেই আতিয়া আলম ইতস্তত করে বললেন, সাবা। জি মা। আতিয়া আলম আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, এই রিপোর্টগুলো সব তুমিই লেখো? সাবা সূক্ষ্ম হাসি হেসে বলল, হ্যাঁ, অনুসন্ধানও তুমি করো। সাবা এবার একটু চিন্তিত হয়েই বলল, হ্যাঁ, তবে আমি একা করি না, আমার সাথে টিম থাকে। কেন বলুন তো মা? আতিয়া আলম কিছুক্ষণ চুপ করে থেকে শুকনো ঢোক গিলে বললেন, ক্যামেরার সামনে না এসেও কি এই কাজগুলো করা যায়? সাবা তীক্ষ্ণ স্বরে বললেন, মানে? আতিয়া আলম কম্পিত স্বরে বললেন, না মানে, তোমাকে যে টিভিতে দেখায় সাবকাত এটা পছন্দ করে না। রাগে গা জ্বলে উঠল সবার। বহু কষ্টে ঠান্ডা করে মস্তিষ্কটা নিমিষেই বিগড়ে গেল আবারও। দুটো কারণ আছে। প্রথমত, সাবকাত তার কাজে হস্তক্ষেপ করার চেষ্টা করছে, আর দ্বিতীয়ত, শয়তানের নাম নিতেই হাজির হয়েছে সে ডাইনিং হলে। ঘুম জড়ানো ভঙ্গিতে এগিয়ে গেল এ ঘরের কোনায় থাকা নিউজ পেপার হোল্ডারের দিকে। কালো টি শার্ট, কালো ট্রাউজারে মারাত্মক হ্যান্ডসাম লাগছে তাকে। খোঁচা খোঁচা দাড়িগুলো তার খাড়া হয়ে আছে। সদ্য ঘুম থেকে উঠেছে বলে চুলগুলো এলোমেলো। হেনায়ত সাবা ছেলেদের রূপে দুর্বল হয় না, না হলে কবে যে মনের অজান্তেই প্রেমে পড়ে যেত ছেলেটার। তার প্রেমে পড়ার চিন্তা মাথায় আসতেই নিজের ওপরে বিরক্তিতে গা জ্বলে উঠল সাবার। বহু কষ্টে নিজেকে সামলে শান্ত গলায় বলল, আপনি পছন্দ করেন মা? আতিয়া আলম আন্তরিক ভঙ্গিতে বললেন, হ্যাঁ, আমার তো খুব গর্ব তোমাকে নিয়ে। সেদিনও আমার বান্ধবীদের দেখাচ্ছিলাম তোমার রিপোর্ট। সাবকাত ততক্ষণে একটা নিউজ পেপার নিয়ে এগিয়ে এসেছে ডাইনিং টেবিলের দিকে। সাবা একবার তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে, আবারও আতিয়া আলমের দিকে তাকিয়ে শান্তভাবে বলল, এ বাড়িতে আপনিই আমার অভিভাবক মা। আপনার পছন্দ তাতেই আমার চলবে, বাকিদের পছন্দ অপছন্দতে আমার কিছু আসে যায় না। সাবকাত থমথমে দৃষ্টি নিক্ষেপ করলো সাবার দিকে। সাবাও একই দৃষ্টি ফিরিয়ে নিল তার কাছে। তাদের এই থমথমে দৃষ্টির আদান প্রদান মুহূর্তেই বাড়িয়ে তুলল ঘরের তাপমাত্রা। মৃদু ভলিউমে গাড়ির রেডিও চলছে। সাবা আটকে পড়েছে ঢাকার চিরচেনা অসহনীয় যানজটের মুখে। ভাগ্যিস শ্যামাকে সময় মতো ভার্সিটিতে নামিয়ে দিতে পেরেছিল। আজ বিকেলের দিকে তাকে রিপোর্ট করার জন্য বের হতে হবে, তাই অফিসে একটু দেরি করে পৌঁছালেও অসুবিধা নেই। জানালার কাজটা নামিয়ে বাড়িয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো সাভা। সঙ্গে সঙ্গে মেজাজটা বিক্রি করে পাশের গাড়ি থেকে বয়স্ক মতো একটা লোক উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। সাভা বিরক্ত গলায় লোকটার উদ্দেশ্যে বলল, কি চাচা,
মেয়ে মানুষ দেখেননি কখনো। লোকটা সঙ্গে সঙ্গে লজ্জা পেয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। প্রায়ই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় সাবাকে। এদেশের রাস্তায় একটা মেয়ে গাড়ি ড্রাইভ করছে, এ যেন বিরাট মজার কোনো দৃশ্য। বেশিরভাগ মানুষই মনে মনে মেয়েরা ড্রাইভ হিসাবে আনাছে, তাদের পেছনে পড়লে এ জীবনে গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে না। সেই ধারণা অবশ্য খাটে না সবার ক্ষেত্রে। মাত্র 18 বছর বয়সে ড্রাইভিং শিখেছে, সেই থেকে নিজেই নিয়মিত গাড়ি ড্রাইভ করে। এই গাড়িটা তার নিজের টাকায় কেনা। সাবকাতের বিশাল বাড়ির গ্যারেজে তার গাড়ির সংখ্যা অনেক। এক এক দিন এক এক গাড়ি নিয়ে বের হয় সে। মায়ের জন্য আলাদা একটা গাড়ি, বোনের জন্য আলাদা একটা গাড়ি, নিজের সঙ্গে আলাদা অসংখ্য গাড়ি। সবার জন্যও একটা গাড়ি বরবাদ আছে, তবে সেই গাড়ির দিকে সে ফিরেও তাকায় না। নিজের জমানো টাকা দিয়ে কিস্তির মাধ্যমে গাড়িটা কেনে সে সাবা। দেশের অন্যতম ধনী ব্যক্তিদের স্ত্রী হওয়া সত্ত্বেও প্রতি মাসে মাসে গাড়ির কিস্তির পরিশোধ করছে সে। সাবকাতের কোনো কিছুর ওপরে নিজের অধিকার স্থায়ী করতে অনিচ্ছুক সাবা। এই মানুষটার সঙ্গে যে আজীবন সে থাকবে না, এ ব্যাপারে সাবা শতভাগ নিশ্চিত। অফিসের গ্যারেজে গাড়িটা পার্ক করে গলায় আইডি কার্ড ঝুলিয়ে লিফট করে 7 তলায় চলে গেল সাবা। বাংলার বাতাসের এই বিশাল অফিসের পুরোটা জুড়ে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। এক এক ডিপার্টমেন্টের জন্য এক এক ফ্লোর। ক্রাইম ডিপার্টমেন্ট 7 তলার, ওখানের বড় একটা অংশ জুড়ে তথ্যের বিশ্লেষণের জন্য সাংবাদিকদের আলাদা আলাদা ডেস্ক। এখান থেকে একটু এগিয়ে গেলেই রয়েছে স্টুডিও থেকে বাম দিকে কতগুলো একক কেবিন। ডিপার্টমেন্টের প্রধান আফসানা করিমের পাশের কেবিনটি সাবার। ডিপার্টমেন্টে জুনিয়র হওয়া সত্ত্বেও কাজের দক্ষতার বলে খুব কম সময়ে বড় বড় দায়িত্ব কাঁধে নিতে শিখেছে সাবা। আফসানার পরিস্থিতিতে সেই কোনো রিপোর্টের অ্যাপ্রুভাল দেয়, যদিও এই নিয়ে অন্যান্য সিনিয়রদের উষার শেষ নেই। অফিসে ভেসে বেড়ানো নানা প্রকার গুঞ্জনের একটি হলো সাবা সাবকাত আলমের স্ত্রী বলেই তাকে এত বড় অবস্থান দেওয়া হয়েছে, অথচ কেউ দেখে না মেয়েটা এক একটা রিপোর্টার পেছনে দিনরাত কত খাটাখাটনি করে। নিজের কেবিনে ঢুকে এডিটিং ডিপার্টমেন্ট থেকে আজ তার যে রিপোর্টটা পরিচালিত হবে সেটা আনিয়ে নিল। রিপোর্ট প্রচারের আগে ফাইনাল চেকটা সাবা নিজেই দেয়। আজকের রিপোর্ট ঢাকার ভিক্ষা বাণিজ্য নিয়ে। ভিক্ষাবৃত্তি এই শহরে কিছু কিছু মানুষ করে পেটের দায়, আবার কেউ কেউ ব্যবসার খাতিরে ভিক্ষুকদের নিয়ে বিশাল একটা চক্র কাজ করে। এই চক্রই অসহায়দের মানুষের কাছে হাত পাততে বাধ্য করে, শেষমেশ হাতিয়ে নেয় সেই টাকা। এই সত্যিটা অনুসন্ধানে যতটুকু উঠে এসেছে ততটুকুই রিপোর্টে তুলে ধরার চেষ্টা করেছে সাবা। তার রিপোর্টের সবথেকে আকর্ষণীয় দিক হলো এগুলোর সবই সাজানো গোছানো, ধাপে ধাপে আসে এক একটা তথ্য। রিপোর্ট ফাইনালাইজ করে আজ সে রিপোর্টের শুট হবে, সেটা নিয়ে বসলো সাবা। অনুষ্ঠানে যতটুকু তথ্য উঠে এসেছে সবগুলো নিয়ে সাজিয়ে গুছিয়ে রিপোর্ট লিখছে সাবা। হঠাৎ দরজায় টোকা পড়ল। সাবা কম্পিউটারে কি যেন টাইপ করতে করতে বলল, কামিন। দরজা খুলে যেতেই একটা ছেলে মাথা বের করে বলল, সাবা আপু আসবো। সাবা এবার চোখ তুলে তাকিয়ে বলল, আরে সানি এসো। সানি বাংলার বাতাসের বিনোদন বিভাগে ইন্টার্নশিপ করেছে। ছেলেটা চুপচাপ নম্র ভদ্র বলে অফিসের সবাই তাকে পছন্দ করে। সাবাও তার ব্যতিক্রম নয়। সাবা হাসি মুখে বলল, আমার ডিপার্টমেন্টে কি মনে করে। সানি তার মুখোমুখি থাকা চেয়ারে বসলো, তার হাতে একটা ল্যাপটপ।
ল্যাপটপটা সাবার ডেস্কের উপরেই রাখলো। তাতে দেখে মনে হচ্ছে কোনো কারণে হয়তো নিশ্চিত কিংবা চিন্তিত না হলেও ঘাবড়ে গেছে। সানি ইতস্তত করে বলল, আপু একটা নিউজ করতে চাচ্ছিলাম, কিন্তু নিউজটা পাবলিশ করার আগে মনে হলো আপনার পারমিশন নেওয়া দরকার। বাংলার বাতাস টিভি চ্যানেল হলেই অনলাইন পোর্টাল হিসেবে তাদের জনপ্রিয়তাও নেহায়েত কম নয়। অনলাইনের নিউজ লেখালেখি করাই মূলত সানির কাজ। সাবা বিস্ময় নিয়ে বলল, বিনোদনের নিউজেও এখন আমাকে অ্যাপ্রুভাল দিতে হবে? সানি মাথা চুলকে মেঝের দিকে তাকিয়ে রইল। সাবা যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, মুহূর্তেই আঁচ করে ফেলল। কোনো একটা ঝামেলা নির্ঘাত বেঁধেছে। খানিক চিন্তিত সুরে সাবা বলল, কই দেখি। ল্যাপটপটা সানি ঘুরিয়ে দিল তার দিকে। রিপোর্টের শিরোনাম, প্রযোজকের প্রেমে বিভোর শেহনাজ। শিরোনামের শেষে এই প্রশ্নবোধক চিহ্নটা না দিলে নিউজ যেন অসম্পূর্ণই রয়ে যায়। নিজের ডিপার্টমেন্টে এই প্রশ্নবোধক চিহ্নের ব্যাপার সে কবেই কমিয়ে এসেছে সাবা। সানিকেও এ নিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, হঠাৎই তার চোখ পড়ল শিরোনামের নিচে থাকা ছবিটির দিকে। জাঁকজমকতায় পরিপূর্ণ শুটিং সেট, সেখানে একটা সোফায় বসে আছে শেহনাজ, এ সময়কার জনপ্রিয় অভিনেত্রী মেয়েটা। তার পরনে গাঢ় নীল টাইট একটা স্লিভলেস জামা, সেটা তার উড়ু পর্যন্তই আবৃত করে রেখেছে। মেয়েটার মুখে কড়া মেকআপ। তার থেকেও বড় কথা, মেয়েটা বসে আছে শাফকাতের গা ঘেঁষে। ছবিটা দূর থেকে এমনভাবে তোলা হয়েছে যে দুজনের কেউই টের পায়নি কখন ক্যামেরাবন্দি হয়েছে। তারা এক মনে কথা বলে যাচ্ছে একে অপরের সঙ্গে। শাফকাতের অসংখ্য ব্যবসার মধ্যে একটি সিনেব্লাস্ট মিডিয়া, সিনেমা জগতের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান। এদেশের অসংখ্য ব্যবসা ফল সিনেমা তৈরি হয়েছে সিনেব্লাস্ট মিডিয়ার ব্যানারেই। প্রযোজক হিসেবে এক নামে মিডিয়া পাড়ার সবাই চেনে শাফকাতকে। এটাই হয়তো সিনেব্লাস্টের পরবর্তী কোনো সিনেমার শুটিংয়ের সময়ে তোলা ছবি। সাবার গা বেয়ে শীতল হাওয়া বয়ে গেল। নিজের স্বামীকে অন্য নারীর সঙ্গে এমন অবস্থায় দেখলে একটা মেয়ের কতটা কষ্ট হওয়া স্বাভাবিক। সাবার মধ্যে কষ্টের রেশমাত্র দেখা গেল না। তার মাঝে যা কাজ করছে তা হলো রাগ, লজ্জা এবং অপমান। সানিকে কি বলবে বুঝতে পারছে না সাবা। তার স্বামীর সঙ্গে আরেকটা মেয়ের প্রেমের গুঞ্জন চলছে, ব্যাপারটা তার সঙ্গে কতটা অপমানজনক। সাবা সংযত কণ্ঠে বলল, আই এম সরি সানি, ইট ইজ পসিবল নট টু পাবলিশ দিস নিউজ। নিজের জন্য লজ্জাজনক কোনো কথার বাংলার চেয়ে ইংরেজিতে বললে কিছুটা কম বিবৃত বোধ হয়। সানি ঘাড় কাত করে সায় জানিয়ে বলল, অবশ্যই আপু, ল্যাপটপটা এখানেই রেখে যাও, আমি একটু পরে পাঠিয়ে দিচ্ছি। সানি চলে যেতেই সাবা অপ্রকাশিত তব্য এই রিপোর্টটা প্রিন্ট করে নিল। মনে মনে বলল, শাফকাত আলম, আজ আপনার খবর আছে। অফিসের কাজ ছেড়ে রিপোর্ট শ্যুট করতে করতে সন্ধ্যা 8টা বেজে গেল। বাড়িতে পা রাখতেই একজন স্টাফকে সামনে পেল সাবা। তাকে দ্রুত গলায় জিজ্ঞেস করলো, তোমার স্যার বাড়িতে? স্টাফ মেয়েটি মিষ্টি গলায় বলল, জি ম্যাম। সাবা ভ্রু কুঁচকে বলল, কতবার বলেছি আমাকে ম্যাম ডাকবে না, আমার নাম সাবা। নাম ধরে ডাকতে না পারলে কিছুই ডাকবে না। মেয়েটিকে অবাক দৃষ্টির মাঝে রেখেই গট গট করে হেঁটে ভেতরে চলে গেল সাবা। নিচতলায় শাফকাতের বিশাল স্টাডি রুম, যাবতীয় সব কাজ এখানেই করে থাকে। ঘরের অর্ধেকটা জুড়ে বিশাল একটা অফিস টেবিল,
টেবিলের এক প্রান্তে একটা মাত্র প্রকাণ্ড চেয়ার, আরেক প্রান্তে দুটো চেয়ার। এই প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব অনেক। ঘরের এক পাশে চমৎকার কাচে ঘেরা বুকশেলফে সাবকাতের পছন্দের কিছু বই, আরেক পাশে আকর্ষণীয় একটা রেকে সাবকাতের যাবতীয় জরুরি ফাইলপত্র। অনুমতি না নিয়েই ঝড়ের গতিতে স্টাডি রুমে প্রবেশ করলো ছাবা। এসি রুমে সিগারেটের গন্ধ স্থায়ী হয়ে বসে গেছে। সাবকাত দৃষ্টিতে তাকিয়ে আছে কম্পিউটারের দিকে। এক হাতে মাউস স্ক্রল করছে, আর এক হাতে জ্বলন্ত সিগারেট। সিগারেটের গন্ধে মাথা ধরে গেল সাবার, তবুও লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল সাবকাতের দিকে। সাবার উপস্থিতি সাবকাত টের পেয়েছে ঠিকই, তবে চোখ তুলে তাকানোর প্রয়োজন বোধ করলো না। সাবা গিয়ে তার পাশে দাঁড়িয়ে প্রিন্ট করা রিপোর্টটা রাখলো টেবিলের ওপরে। দাঁতে দাঁত চেপে বলল, এসব কি? সাবকাত কম্পিউটারের দিকে দৃষ্টি আবদ্ধ রেখে বলল, কোন সব? সাবা তীক্ষ্ণ স্বরে বলল, কষ্ট করে চোখটা তুলে তাকালে দেখতে পারতেন। সাবকাত হালকা গলায় বলল, চোখটা না সাবা, চোখ দুটো। বাংলা ভাষার সঠিক ব্যবহার জানো না? জার্নালিজমে টিকে থাকবে কিভাবে? সাবা অগ্নিমূর্তি ধারণ করে বলল, আমার জার্নালিজম নিয়ে আপনার চিন্তা করতে হবে না, যা জিজ্ঞেস করেছি উত্তর দিন। সাবকাত বিরক্ত মুখেই তাকালো রিপোর্টের দিকে। তার ভাবভঙ্গি দেখে অবশ্য মনে হলো না বিন্দুমাত্র চমকেছে সে। আগের মতোই স্বাভাবিক থেকে বলল, কি সমস্যা কোথায়? সাবা কঠিন গলায় বলল, একজন নায়িকার সাথে আপনার ছবি ইন্টারনেটে ঘোরাফেরা করছে, এটাই সমস্যা। সাবকাত ভ্রু কুঁচকে বলল, আমি একজন প্রডিউসার সাবা, সেই অর্থে এই নায়িকা আমার কলিগের সাথে ছবি তুলতেই পারি, এটা আবার ইন্টারনেটে ঘুরে বেড়ানোর কি আছে? সাবার আগের চূড়ান্ত শিগরে পৌঁছে বলল, কি আছে বুঝতে পারছেন না? সাবকাত সোজা সাপটা জানিয়ে দিল, না পারছি না, বুঝিয়ে দাও। সাবা অগ্নিকণ্ঠে বলল, মেয়েটা আপনার গা ঘেঁষে বসে আছে, আর আপনি সেটা প্রশ্রয় দিচ্ছেন। সাবকাত রহস্যভরা দৃষ্টিতে তাকালো সাবার দিকে। বিয়ের 6 মাস পেরিয়ে গেলেও দুজনের মাঝে তেমন একটা কথাবার্তা হয়নি, কিন্তু হাতে গোনা যে কয়েকবার কথোপকথন হয়েছে তাদের কাছে, প্রতিবারই তাদের দুজনের কেউ একজন ছিল ভয়ঙ্কর রেগে। কাল রাতে যেমন সাবকাত রেগেছিল, আর আজ রেগে আছে সাবা। মেয়েটাকে মাঝে মধ্যে অসহ্য লাগে সাবকাতের, আবার মাঝে মধ্যে উপভোগ্যও লাগে বটে। এই যেমন এই মুহূর্তে তার রাগটা দারুণ উপভোগ করছে সাবকাত। রহস্যের হাসি হেসে সাবকাত বলল, আর ইউ জেলাস? সাবা তাচ্ছিল্যের স্বরে বলল, ইন ইয়োর ড্রিমস? তোমাকে স্বপ্নে দেখার সময় আমার নেই। সাবা তার শুকনো কটাক্ষ আগ্রহ করে গর্জন দিয়ে উঠে বলল, আমি বলেছিলাম ঢাকঢোল পিটিয়ে মানুষকে জানাতে যে আমি আপনার বউ। আমি তো বিয়েটাই মেনে নেইনি। আপনি বিয়ের পরদিনই প্রেস ডেকে দুনিয়ার সামনে আমাকে স্ত্রী হিসেবে পরিচয় দিলেন। পরিচয় যখন দিয়েছেনই, তখন স্ত্রীকে সম্মান করতে শিখুন। সাবকাত মৃদু ধমকের সুরে বলল, এই মেয়ে, আস্তে চিৎকার করো তো, চেঁচামেচি ছাড়া কোনো কথা বলতে পারো না নাকি? কথা ঘোরানোর চেষ্টা করবেন না সাবকাত আলম। অসম্মানটা করলাম কোথায় সেটাই তো বুঝলাম না। সাবা কঠিন স্বরে বলল, দুনিয়ার চোখে যে আমার হাজবেন্ড, সে আরেকটা মেয়ের সঙ্গে প্রেম করে বেড়াচ্ছে, আমার সম্মানটা কোথায় থাকে? আমার চ্যানেলে এই নিয়ে নিউজ হতে যাচ্ছিল, কোনো মতে ঠেকিয়েছি আমি। বুঝতে পারছে কতটা অসম্মানজনক এটা আমার জন্য। সাবকাত একরাশ বিরক্তি নিয়ে বলল, এই শোনো,
আমার এসব প্রেমের সময় নেই, থাকলেও আমার কিছুই যায় আসে না। আপনি কার সঙ্গে কি করছেন তাতে আমার কি, কিন্তু আমার একটাই কথা, দুনিয়ার সামনে যখন আমাকে স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছেন তখন সেভাবেই থাকুন, মানুষকে দেখিয়ে অসভ্যতামা করবেন না। সাবকাত আবারও সেই রহস্যের হাসি হেসে বলল, অসভ্যতা না, সত্যিকারের অসভ্যতা শুরু করলে তো টিকেই থাকতে পারবে না। সাবা বিগড়ে যাওয়া মেজাজ নিয়ে বলল, কেন যে কথা বলতে আসি আপনার সাথে। দীর্ঘ 1 মাস অক্লান্ত পরিশ্রম আর অনুসন্ধানের পর সাবা প্রস্তুত করেছে রাজধানীর অস্থায়ী হকারদের নিয়ে একটি রিপোর্ট। এই রিপোর্টের শ্যুট হবে আজ। গোপন ক্যামেরা দিয়ে আগে শ্যুট করা হবে প্রভাবশালীদের অস্থায়ী হকারদের কাছ থেকে চাঁদা নেওয়ার দৃশ্য। এরপর সাবা নিজেই ক্রেতা সেজে ভিন্ন ভিন্ন হকারদের কাছে যাবে, কৌশলে প্রশ্ন করবে। পুরো রিপোর্টটা করা হবে গোপন ক্যামেরায়, সঙ্গে থাকবে সবার ভয়েস ওভার। দীর্ঘদিন ধরে এই সমস্যাটা নিয়ে রিপোর্ট তৈরির কথা ভাবছে সে। সাধারণ পথচারী হিসেবে এই হকারদের যন্ত্রণায় ফুটপাত ধরে হাঁটতেও হিমশিম খেতে হয়। কারা এতটা প্রশ্রয় দিচ্ছে তাদের? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই রিপোর্টটা শুরু করে সাবা। কেন যেন তার মনে বলছে এই একটা রিপোর্ট ঘুরিয়ে দেবে তার ক্যারিয়ারের মোড়। ভোরবেলা উঠে রিপোর্টটা লিখতে লিখতে সাবার হঠাৎ মনে হলো নতুন কয়েকটা শব্দ যোগ করা যেতে পারে রিপোর্টে, যে শব্দগুলো রোজকার জীবনে ব্যবহৃত হয় না। নতুন শব্দ খোঁজার তাগিদেই সাবা দ্রুত পায়ে প্রবেশ করলো সাবকাতের স্টাডি রুমে। সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস সাবকাতের। তার মুখোমুখি হবার প্রস্তুতি নিয়েই স্টাডি রুমে পা রেখেছিল সাবা, কিন্তু পাওয়া গেল না তাকে। এসি চলছে, মাথার উপরে ফ্যান ঘুরছে, টেবিলে ল্যাপটপ অন করে রাখা, তার মানে সাবকাত উঠে গেছে, কিন্তু ক্ষণিকের জন্য এ ঘর থেকে বেরিয়েছে হয়তো। মনে মনে স্বস্তিই পেল সাবা। যত দ্রুত ডিকশনারি নিয়ে এখান থেকে ফিরতে পারে ততটাই ভালো তার জন্য। বুক সেলফ থেকে ডিকশনারি নিয়ে দরজার দিকে পা বাড়ানোর পথে নিজের অজান্তেই সাবার চোখ পড়ল সাবকাতের অন করে রাখা ল্যাপটপের দিকে। স্ক্রিনে যা দেখল তারা প্রচণ্ড গতিতে তার শির দ্বারা কম্পিত করে তোলার জন্য যথেষ্ট। একটা অডিও ফাইল পোজ করে রাখা, ফাইলের নাম সাবা কল রেকর্ডিং। লেখাটার পাশে কতগুলো এলোমেলো নম্বরগুলো চোখের সামনে স্পষ্ট দেখতে পেলেও তা প্রকাশ করতে ব্যর্থ হলো সাবার মস্তিষ্ক। একই সঙ্গে হাজারখানেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার মাথায়। এই সাবা কি সে, নাকি ভিন্ন কোনো সাবার কল রেকর্ডিং বিচরণ করে বেড়াচ্ছে সাবকাতের ল্যাপটপে? এটা কি সাবকাতের সঙ্গে তার কোনো ফোনালাপের রেকর্ডিং? সাবা মনে করার চেষ্টা করলো বিয়ের এতগুলো দিনে তাদের কখনো ফোনে কথা হয়েছে কিনা, মনে করতে পারল না। তাহলে এটা কিসের রেকর্ডিং? কৌতূহলে তার বিস্ময়ে রীতিমতো কেঁপে উঠছে সাবা। একটু একটু করে এগিয়ে গেল ল্যাপটপের দিকে, হাত বাড়িয়ে স্পর্শ করলো মাউস। একবার মনে হলো এভাবে কারো ব্যক্তিগত জিনিসে হাত দেওয়া ঠিক হচ্ছে না, আবার পর মুহূর্তেই মনে হলো এই ফাইলের সঙ্গে তার নাম জড়িয়ে আছে, তাই ফাইলের ভেতরে কি আছে তাকে খুঁজে বের করতেই হবে। অডিও প্লে করতেই আরেক দফা চমকে উঠল সাবা। কানে স্পষ্ট ভেসে আসছে নিজের কণ্ঠস্বর। কাল রাতে বাড়ি ফিরে অফিসের এক ক্যামেরাম্যানকে রিপোর্ট সংক্রান্ত নির্দেশনা দিচ্ছিল সে। সংক্ষিপ্ত সেই কথোপকথনের রেকর্ডিং সাবা ভেবে পাচ্ছে না। এই রেকর্ডিং সাবকাতের ল্যাপটপে এলো কী করে?
অডিও ফাইলটা থেকে বেরিয়ে সম্পূর্ণ ফোল্ডারে চোখ বোলাতেই পেলে চমকে উঠল সবার। তার অসংখ্য কল রেকর্ডিংয়ে ভর্তি এই ফাইল। সাবা মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে, মাথা ঝিমঝিম করছে রীতিমতো। তার অজান্তেই তার ফোনালাপগুলো রেকর্ড হচ্ছিল এতদিন, অথচ একবারও টের পেল না সে। হঠাৎ কারোর পায়ের শব্দে এসে ঠেকল তার কর্ণকুহরে, তবুও সতর্ক হয়ে সরে গেল না সাবা। তার বিভ্রান্ত চোখ দুটো এখনো আবদ্ধ হয়ে আছে ল্যাপটপ স্ক্রিনের দিকে। সাবাকে ল্যাপটপের কাছে দেখে মোটেও ঘাবড়ে গেল না শাফকাত। সে জানে ধরা পড়ে গেছে সে, তবুও তার মাঝে নেই বিন্দুমাত্র ভয়, বিন্দুমাত্র অনুতাপ। উল্টো মৃদু ধমকের সুরে সাবাকে সে বলল, এই মেয়ে, আমার ল্যাপটপ নিয়ে কি করছো? ধমকে দমে গেল না সাবা, দৃঢ় কণ্ঠে বলল, আমার কল রেকর্ডিং আপনার কাছে এলো কি করে? শাফকাত ভাবলে শিন গলায় বলল, আমি আগে প্রশ্ন করেছি। সাবা রেগে জ্বলে উঠল, ফাজলামি করছেন আপনি, এসবের মানে কি? শাফকাত থমথমে গলায় বলল, মানে বুঝতে পারছো না? এই আইকিউ নিয়ে সাংবাদিকতা করছো কি করে? সাবার সারা গায়ে তীব্র দাবদাহের অনুভূতি। এসির মধ্যেও ঘামতে শুরু করেছে সে। কি করে ভেতরে একটু একটু করে বাড়ন্ত রাগটাকে নিয়ন্ত্রণ করবে নিজেই বুঝতে পারছে না। একে তো নিজের কল রেকর্ডিংয়ের অস্তিত্ব শাফকাতের ল্যাপটপে, তার ওপরে আবার শাফকাত সোজাসুজি উত্তর না দিয়ে হেয়ালি করছে। সাবার অগ্নিদৃষ্টি উপেক্ষা করে হালকা গলায় শাফকাত বলল, তোমার ফোন ট্যাগ করা সাবা আমির। আকাশ থেকে যেন পড়ল সাবা, তার চোখ মুখ রক্তশূন্য হয়ে উঠল মুহূর্তেই। তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া দেখাতেও ব্যর্থ হলো শাফকাতের সামনে। তার চোখে মুখে কেবল বিস্ময়, কেবলই জমে যাওয়া এক আতঙ্ক। সাবা নিঃস্বরে বলল, কবে থেকে? শাফকাত নির্বিকার ভঙ্গিতে বলল, যেদিন থেকে এ বাড়িতে আছো। সাবা দাঁতে দাঁত চেপে বলল, হাউ ডেয়ার ইউ? কোন সাহসে আমার পারমিশন ছাড়া আমার ফোন ট্যাগ করছেন আপনি? শাফকাত শুকনো হাসি হেসে বলল, তোমার ফোন ট্যাগ করা যে খুব সহজের কাজ তা তো জানতাম না। সাবার মস্তিষ্কে কাজ করছে না আর, রাগ দেখাতেও যেন ভুলে গেছে সে। শাফকাতের ক্ষমতা যে অনেক, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সাইবার সিকিউরিটির একটা বিরাট কোম্পানি আছে তার। দেশের নামি দামি তারকাদের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে কল লিস্ট সব কিছুরই সুরক্ষা নিশ্চিত করে তার কোম্পানি। শাফকাতের পক্ষে ফোন ট্যাগ করা খুব একটা কঠিন কাজ নয়, কিন্তু একটা ব্যাপার সাবা কিছুতেই বুঝতে পারছে না, তার ফোন কেন ট্যাগ করতে যাবে শাফকাত? তাকে নিয়ে মাথায় বা কেন ঘামাতে যাবে? এমন তো নয় তাদের দুজনের কারোর কাছেই এই বিয়ের কোনো গুরুত্ব আছে। সাবার বিরক্তিকর ভরা মুখটা দেখে শাফকাত বলল, দেখো তুমি বিরক্তিকর হও আর যাই হও, বিয়ে যখন করে ফেলে তো দিতে পারি না। আমার একটা দায়িত্ব আছে তোমার প্রতি। তোমার যে বয়স, এই বয়সে মানুষ প্রায়ই ভুল করে বসে। এখন তুমি যদি একটা ভুল করো, সেই দায়িত্ব আমাকেই নিতে হবে। তাই তো আমি তো শুধু নিজেকে দায়মুক্ত রাখার চেষ্টা করছি। আরেক দফা গা জ্বলে গেল সবার, তবে এবার রাগে নয় অপমানে। এই বোঝাতে চাইছে লোকটা সাবা অন্য কোনো ছেলের সাথে প্রেম করে বেড়াচ্ছে কিনা, এটা তদারকি করার জন্য ফোন ট্যাগ করছে সে। সাবাকে দেখে কি এতটাই নিচু মানসিকতার মেয়ে মনে হয়? সাবা চেঁচিয়ে বলল, আমার উপর গোয়েন্দাগিরি করার কোনো অধিকার আপনার নেই। আপনি জানেন আমার ফোন ট্যাগ করার অপরাধে আমি আপনার নামে কেস করতে পারি।
সাবকাত শান্ত গলায় বলল, করো তো তাহলে, আমিও দেখব কে তোমার কেস নেয়। সাবা কয়েক মুহূর্ত চুপ করে থেকে তাচ্ছিল্যের স্বরে বলল, এই যে প্রতিনিয়ত ক্ষমতার অপব্যবহার করছেন, খারাপ লাগে না? সাবকাত সোজাসাপটা উত্তরে জানিয়ে দিল, এক ফোঁটাও না। সাবা হুমকির স্বরে বলল, একটা কথা পরিষ্কার জেনে রাখুন সাবকাত আলম, আমি আপনার কেনা গোলাম নই। আমার সঙ্গে যা খুশি তাই আপনি করতে পারেন না, তাই না? সাবকাতের হঠাৎ কি যে হলো, এক নিমিষে সাবাকে চেপে ধরল দেয়ালের সাথে। এতক্ষণ বহু কষ্টে নিজেকে শান্ত রেখেছে সাবকাত, নিজেকে সর্বক্ষণ এভাবেই তো রাখতে চায়। বিপত্তি বাধায় এই মেয়ে এমন সব কাণ্ড করে যে মাথাটা বিগড়ে যায় তার। সাবকাতের এমন কাণ্ডে রীতিমতো হকচকিয়ে গেল সাবা, চোখ দুটো বড় বড় করে তাকিয়ে রইল সাবকাতের দিকে। সাবার দুহাত নিজের শক্ত হাতের মুঠোয় নিয়ে দেয়ালের সঙ্গে চেপে ধরেছে সাবকাত। তার এক একটা অস্থির নিঃশ্বাস এসে পড়ছে সাবার মুখের ওপরে। সাবকাতের দু চোখ দিয়ে যেন অগ্নি ঝরছে, আর সেই অগ্নিতেই পড়ে ছাই হয়ে যাবে সাবা। সাবা পুড়ল প্রাণপণ চেষ্টায়, নিজেকে শক্ত রেখে বলল, কি করছেন, ছাড়ুন, ছাড়ুন আমাকে। সাবকাত তাকে ছাড়ল তো নাই, বরং আরেকটু শক্ত করে চেপে ধরল। সাবাকে চুপ করানোর জন্য একটা আঙ্গুল রাখলো তার ঠোঁটের ওপর। বিয়ের এতগুলো দিনে সাবকাত কখনো তার কাছাকাছি আসেনি তার। সাবার যেন আত্মা উড়ে যাওয়ার উপক্রম। সাবকাত নিচু স্বরে বলল, হুশ, বাড়ির সবার ঘুম ভাঙাতে চাও নাকি? সাবকাতের কথা বা কাজ কোনোটাতেই দমে না যাওয়া সাবা তার স্পর্শে দমে গেল। হৃদস্পন্দন এক লাফে বেড়ে উঠে গেল আকাশে। সাবা অবাক হয়ে লক্ষ্য করল, সাবকাতের স্পর্শে তার অস্বস্তি হচ্ছে না, আবার ভালো লাগছে না। সাবা দমে যাওয়া কণ্ঠে বলল, আপনি ছাড়ুন আমাকে। সাবকাত তাকে না ছেড়ে তার কানের কাছে ঠোঁট এনে বলল, তুমি আমার কে? পাথরের ন্যায় জমে রইল সাবা, তার দৃষ্টি মেঝের দিকে আবদ্ধ। কিছুই বলতে পারল না সাবকাতের প্রশ্নের উত্তরে। সাবকাত ফিসফিস করে বলল, বউ তুমি আমার, চাইলে এই মুহূর্তে যা খুশি তাই করতে পারি তোমার সঙ্গে, করব নাকি? সাবাকে দ্রুতই ছড়ে দেওয়ার পরিকল্পনা ছিল সাবকাতের, কিন্তু ব্যাঘাত ঘটল তার। দীঘল কালো চুল, মেয়েটার চুলগুলো থেকে মিষ্টি একটা ঘ্রাণ আসছে। ঘ্রাণটা যেন দিশেহারা করে তুলল সাবকাতকে। খুব কাছাকাছি গিয়ে সাবকাত মুখ ডুবিয়ে দিল সাবার চুলে। তার এমন কর্মকাণ্ডে সাবার চক্ষু চড়ক গাছ। খুব করে চাইছে এই মুহূর্তে সাবকাতকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে, তবে এক ফোঁটাও জোর পেল না হাত দুটোতে। আচমকা হুঁশ ফিরল সাবকাতের। নিজেকে পোষ মানিয়ে রাখা সত্ত্বেও এতটা বেপরোয়া নিয়ন্ত্রণহীন কি করে হয়ে উঠতে পারল সে? সব দোষ এই মেয়েটার, তার সর্বাঙ্গে প্রতিনিয়ত আগুন ধরিয়ে দেওয়ার জন্যে দায়ী এই মেয়ে। সাবা সেরে সবে দাঁড়িয়ে সাবকাত বলল, যখন তখন আমাকে বিরক্ত করবে না, ঘরে যাও। সাবকাত ছেড়ে দেওয়ার পরে এক বিন্দু নড়তে পারল না সাবা, একই ভঙ্গিতে জমে দাঁড়িয়ে রইল। পর মুহূর্তেই সংবিত ফিরে পেয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল স্টাডি রুম থেকে। নিজের ঘরে পা রেখেই দরজা বন্ধ করে সাবা বসে পড়ল মেঝেতে। তীব্র শ্বাসকষ্ট হচ্ছে তার। সাবা তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে বেড সাইড টেবিলের কাছে গেল। ড্রয়ার থেকে ইনহেলার বের করে সেটা মুখের কাছে নিয়ে দুবার চাপল। শরীর কিছুটা শান্ত হলেও মন একইভাবে অশান্ত হয়ে গেল।
যথেষ্ট সহ্য করেছে, সে আর নয়। সাবকাত যা শুরু করেছে তাকে বাড়াবাড়ি বললেও কম হবে। তার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করছে, তার অনুমতি ছাড়া ফোন ট্র্যাক করছে, হুটহাট কাছে আসার চেষ্টা করছে। এসব তো আর মেনে নেওয়া যায় না। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।